দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানির মির্জাপুর চা মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। আমরা আজ কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক ভারসাম্য সহ সামগ্রিক ইস্যুতে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর বদরুল আলম খান। ডক্টর বদরুল আলম খান ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক। ডক্টর বদরুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে। অনেক ধন্যবাদ। আমি আপনাদের টেলিভিশনের শ্রোতা এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের শুভকামনা করি। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা যেহেতু শুরুতেই বলছিলাম যে আন্তর্জাতিক সম্পর্ক, আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতা করেন, গবেষণা করেন, এবং আপনার সব কিছুর মূল আগ্রহের জায়গা হচ্ছে বৈশ্বিক ভারসাম্য থেকে শুরু করে, এবং আরও কিছু বিষয়ে আপনি আপনার মূল গবেষণার জায়গা। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাই যে আপনার একাডেমিক জার্নিটা, অর্থাৎ আপনার যে শিক্ষাগত যে পথ চলাটা আপনি চলেছেন এবং শেষ পর্যন্ত গিয়ে অস্ট্রেলিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, দেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এই যে আপনার একাডেমিক জার্নি, অর্থাৎ এই পথ চলাটা যদি শুরুতে আমরা দর্শকদের জন্য পরিষ্কার করি। না, ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমি বলবো যে আমি আমার শিক্ষা শুরু করি ঝিনেদা ক্যাডেট কলেজে। প্রাইমারিটা বাদ দিলে ঝিনেদা ক্যাডেট কলেজ থেকে ক্লাস 7 থেকে শুরু করি এবং ক্লাস 12 পর্যন্ত, তার মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত ওখানে 6 বছর ওখানে পড়ি। তো ওখানে শিক্ষাটা তো খুব রেজিমেন্টেড ছিল, অত্যন্ত ডিসিপ্লিনড ওয়েতে ছিল, এবং আমাদের তখনকার সরকার এই কলেজগুলো প্রতিষ্ঠা করে চেয়েছিল যে আসলে মেধাবী ছাত্ররা যারা আছে তাদেরকে দেশের কাজের জন্যে বা সামরিক বাহিনীতে যোগ দিয়ে তারা যেন দেশের উপকার করে এবং দেশের স্বার্থ রক্ষা করে, সেটাই ছিল প্রধান উদ্দেশ্য। ক্যাডেট কলেজ শেষ করলাম আমি 1970 সালে। তারপরে তো আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। তো স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার ভেতরে 1 বছর 1.5 বছর মতো গ্যাপ গেল। ওই সময় আমি আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটাকে বুয়েট বলি আমরা, সেখানে আমি ভর্তি হয়েছিলাম। তো ওখানে 7 মাস থাকার পরে আমার আর ভালো লাগলো না। আর তখন ইন দ্য মিন টাইম তখন আমাদের সোভিয়েত সরকার আমাদের বাংলাদেশের জন্য বেশ কয়েকটা স্কলারশিপ দিয়েছিল হায়ার এডুকেশনের জন্য, উচ্চশিক্ষার জন্যে। তো সেখানে প্রথমে 15 জনকে সিলেক্ট করা হয়, তার ভেতরে আমি একজন ছিলাম। তো 72 সালে আমরা অগাস্ট মাসে আমরা গেলাম মস্কোতে। তো মস্কো প্যাট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয়ে ওখানে পড়াশোনা করলাম 6 বছর। ওটা আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে আমি মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়, যেটা সেখানে আমার পিএইচডি মাস্টার্স করি এবং পিএইচডি করি। কোন সাবজেক্ট? ওটার সাবজেক্টটা ছিল সোশিওলজি। বাংলাদেশের উপরেই আমার টপিকটা ছিল, বাংলাদেশের ফিলোসফিক্যাল, তারপরে রাজনৈতিক, এই সমস্ত দিক নিয়ে একটা অ্যানালিসিস মতো। তো সেটা শেষ করে আমি 82 সালে আমি দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিই। ওখানে সোশিওলজি ডিপার্টমেন্টে আমি ছিলাম 5 বছর। তো ওইখানে সোশিওলজি পড়িয়েছি। সোশিওলজির সাথে আরও আমার কিছু ইন্টারেস্ট ছিল, ইন্টারন্যাশনাল রিলেশনস। এবং আজকাল তো যে কোনো একটা বিষয়ের ভেতরে মানে কেন্দ্রীভূত না, একটা বিষয় পড়াতে গেলে আরও অন্য বিষয় চলে আসে, সুতরাং একটা ওভারল্যাপিংয়ের ব্যাপার থাকে। তো যাই হোক, তারপরে চিটাগং শেষ করে আমি গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্টে। ওখানে আরও প্রায় 5.5 বছর, 6 বছর শেষ করে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করব, ওইখানে যাব। তো অস্ট্রেলিয়ায় গেলাম। যে আমি প্রথম দিকে যেটা হয়, সব মাইগ্রেটদের একটা অসুবিধা হয়, আর বিশেষ করে ধরো আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে ওখানে যারা যায়, আমাদের বিশ্ববিদ্যালয়কে ওইভাবে গুরুত্ব দেয় না। লেখাজোখা যেটা আমরা করি সেটাও খুব একটা গুরুত্ব পায় না, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স যেটা, সেটার অবমূল্যায়ন কিছুটা করা হয়। তো যাই হোক, একটা পিরিয়ডের পরে 2-3 বছর পরে আমি ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ে যোগ দিই। ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়টা যথেষ্ট নামকরা বিশ্ববিদ্যালয়, ওখানে যোগ দিলাম। দিয়ে ওখানে বেশ কিছু বছর কাটিয়ে আমি সিডনি বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ
হেলথ সায়েন্সেস বলে ওখানে একটা পিরিয়ড কাটালাম। তারপরে ওখান থেকে চলে আসলাম ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে। ওখানে আমি দীর্ঘ সময় পড়িয়েছি। ওখানে আমার এই যে ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপরে মাল্টিকালচারালিজম, তারপরে অস্ট্রেলিয়ার যে ডেভেলপমেন্টটা হচ্ছে এবং সমাজটা কীভাবে রূপান্তরিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটা সাবজেক্ট আমি ওখানে পড়িয়েছি এবং এখনও পড়াই। তো এইটাই হচ্ছে আমার মানে ওই জার্নি। এর ভেতরে আমি বেশ কয়েকটা বই লিখেছি। একটা হচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধ, সত্য মিথ্যের লড়াই, এটা বাতিঘর প্রকাশ করেছে। আরও আছে যেমন ইরানের ইসলামী বিপ্লব ও হোমেনির ইসলামী বিপ্লব, এটাও বেরিয়েছে, প্রথমা থেকে বেরিয়েছে। তারপরে কেন পুনরায় মার্কস, তারপরে সোভিয়েত রাশিয়া ভাঙলো কেন, ইত্যাদি ইত্যাদি বেশ কয়েকটা বই বেরিয়েছে। তো এগুলোর ভেতর দিয়ে আমি চেষ্টা করেছি যে সমাজ, অর্থনীতি, রাষ্ট্রর সাথে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা কিভাবে জড়িত সেটা তুলে ধরার জন্য। এই জড়িত থাকার বিষয়ে ডক্টর খান আপনাকে একটু প্রশ্ন করতে, আপনি বলছিলেন যে ওভারল্যাপ করে ডিসিপ্লিনগুলি, অর্থাৎ সোশ্যালজির সাথে ইন্টারন্যাশনাল রিলেশনস যে ওভারল্যাপ করতে পারে, এটা এক সময় হয়তো ভাবাই যেত না। একটা সময় হয়তো এগুলি একটা স্বতন্ত্র বিভাগ কিংবা স্বতন্ত্র শাখা হিসেবে দেখা হতো, কিন্তু পরবর্তীতে আসলে আমরা দেখলাম যে ধারণাগুলি বদলাতে লাগলো এবং আমরা দেখলাম যে ওভারল্যাপিংটা নানান রকম মেডিকেল সায়েন্সের সাথে ইকোনমিক্স এবং ইকোনমিক্সের সাথে হুনোজ ক্লাইমেট চেঞ্জ সব কিছু যে ইন্টার রিলেটেড, এই ওভারল্যাপিংটা আসলে আপনি কিভাবে দেখেন, কেন হলো, কেন এটা জরুরি হয়ে পড়লো? এটা আমি যেভাবে বিশ্লেষণ করে দেখি সেটা হচ্ছে যে একটা গ্লোবালাইজেশন বলে যে একটা কথা আছে বা বিশ্বায়ন বলি আমরা সেটা, তো বিশ্বায়নের কারণে আমাদের যে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পেল দিন দিন, তার ফলে দেখা গেল যে একটা বিষয় দিয়ে আমি একটা বিষয়কে আমি বুঝতে পারছি যদি না আমি, যেমন ধরুন ইকোনমিক্সকে আমার যদি বুঝতে হয় তাহলে আমার সোশিওলজি প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে ফিলসফি, আমার প্রয়োজন হচ্ছে অ্যাকাউন্টিং থেকে শুরু করে আরও অন্যান্য বিষয়গুলো। কারণ যখন বহির্বিশ্বের সাথে আমার দেশ যোগাযোগ করছে, লেনদেন হচ্ছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে, তারপরে মানুষের সাথে মানুষের সম্পর্কটা বৃদ্ধি পাচ্ছে, আইনের ব্যাপারে আলোচনা হচ্ছে, রাষ্ট্রের ভূমিকা কী, সুতরাং রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে অর্থনীতি ইত্যাদি 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 একটা জগাখিচুড়ি, ঠিক জগাখিচুড়ি না কিন্তু একটা সম্মিলিত যে একটা এই সমস্ত সাবজেক্টের বিষয়ের অবদান, সেটা না করে দেখা গেল যে আমরা আসল জিনিসটা চলতে পারছি না। সেই জন্যেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে চলে আসে যে সব সাবজেক্টের যতটুকু প্রয়োজন বা যতটুকু না হলে নয় সেই কন্ট্রিবিউশনটা বা অবদানটা থাকছে, কিন্তু একটা বড় বিষয়ের চারিদিকে। তো এই জিনিসটা আমার মনে হয় যে গ্লোবালাইজেশন থেকেই শুরু হয়েছে বিশেষ করে। স্যার, এই গ্লোবালাইজেশনের ধারণা যেটা 20 বছর আগে গ্লোবালাইজেশন বলতে যা বোঝানো হতো, এখনও কি তাই বোঝানো হয় নাকি এখন সেই মিনিংটা কিছুটা বদলেছে, কিছুটা নতুন করে দেখার সুযোগ তৈরি হয়েছে? গ্লোবালাইজেশনের এই বিশ্বায়ন যেটা বলি, বাংলায় বলি, বিশ্বায়নের ব্যাপারে যে আগের যে ধারণা ছিল, বেশ কয়েকটা ধারণা ছিল, কিন্তু যে এটা প্রথমত আমরা যদি অন্য দেশের সাথে যোগাযোগটা বৃদ্ধি করি তাহলে আমাদের বাজারটাকে কিভাবে কন্ট্রোল হবে, আমরা নিজেদের বাজারটাকে কন্ট্রোল করতে পারবো কিনা, নাকি এটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনের হাতে যাবে, এটা হলো একটা দিক, অর্থনৈতিক দিক। আর একটা ছিল যে রাষ্ট্রের ভূমিকাটা কমবে না বাড়বে, কারণ গ্লোবালাইজেশন মানে হচ্ছে আপনাকে বিনিয়োগ করতে হবে আপনার দেশে, তার মানে বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশে আসবে। তো বিদেশি কোম্পানি যদি আসে তাহলে তারা কোন শর্তে আসবে এবং সেটা তো রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করতে হবে, একটা জায়গায় একটা বলতে হবে যে আমরা এই কারণে আসব, বিনিয়োগ করব, রাষ্ট্র তুমি আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিবে। তাহলে সেখানে কি রাষ্ট্রের যে ক্ষমতা বা সার্বভৌমত্ব সেটা কি নষ্ট হলো কিনা, এই জিনিসটার একটা বিরাট একটা ইয়ে ছিল। কালচারালি, সাংস্কৃতিকভাবে আমাদের দেশের একটা পার্টিকুলার একটা কালচার আছে, একটা সংস্কৃতি আছে, নর্মস আছে, একটা ভ্যালু আছে, মূল্যবোধ আছে, এগুলো নিয়েই তো আমাদের বাংলাদেশ। তো সেখানে ওর উপরে যে প্রভাবটা পড়ে অন্য সংস্কৃতির, সেই সংস্কৃতির প্রভাবটা আমাদেরকে ক্ষতি করবে না ক্ষতি করবে না, এই জিনিসগুলো কিন্তু তখন প্রাথমিক দিকে বেশ
আলোচনার বিষয় ছিল এবং অনেক বিষয় এগুলো নিয়ে আলোচনা করতো, এগুলো নিয়ে ভাবতো, এটা একটা দিক। এখন যেটা হয়েছে যে গ্লোবাল বিশ্বায়নের বিরুদ্ধে একটা ট্রেন্ড চলে গেছে, যেমন আপনার ডোনাল্ড ট্রাম্পের যে আইডিয়া যে বিশ্বায়ন আমেরিকাকে ক্ষতি করেছে কি, যে আমেরিকা আগে যেরকম একটা ম্যানুফ্যাকচারিং একটা শিল্পায়িত দেশ ছিল, সেই শিল্পায়িত দেশের যে স্ট্যাটাস তার ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ চীন, ভিয়েতনাম, সাউথ আফ্রিকা থেকে শুরু করে বিভিন্ন অন্য এশীয় দেশ, তারা এমনভাবে এই বিশ্বায়ন থেকে উপকৃত হয়েছে যে উপকার হওয়ার কারণে সমস্ত ক্যাপিটাল যে পুঁজি সেটা স্থানান্তরিত হয়ে গেছে আমেরিকা থেকে চীনে বা এশীয় দেশে, তাই না? এই স্থানান্তরটা তার মানে হচ্ছে যে গ্লোবাল ক্যাপিটালিজম যেটা ছিল, বিশ্ব পুঁজিবাদ যেটা ছিল, সেটা আমেরিকাতে সেটা আর নেই। সেটা স্থানান্তরিত হয়ে এশিয়া থেকে শুরু করে আফ্রিকার কিছু অঞ্চল এবং ল্যাটিন আমেরিকা চলে গেছে। তো এখন ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনটাই কিন্তু ছিল এইটা, যে আমাদের মেক আমেরিকা গ্রেট এগেন, আমেরিকাকে আবার শক্তিশালী করতে হবে। কিভাবে? ওই ম্যানুফ্যাকচারিং যেটা চলে গিয়েছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনা। তো তার মানে হচ্ছে কিন্তু গ্লোবালাইজেশনের বিরুদ্ধে, তাই না? আমি ট্যারিফ দিয়ে আমি অন্য দেশের পণ্য যেন আমাদের দেশে আরও কম আসে, আমাদের ইন্ডিজিনাস বা স্থানীয় শিল্প যেন বিকশিত হয় বেশি করে, তার জন্যই তো ট্যারিফ। তো তাহলে আমি দেখছি কিন্তু যে গ্লোবালাইজেশন দিয়ে শুরু হয়েছিল এবং এশীয় দেশগুলো খুব উপকৃত হয়েছিল, সেটা এখন তারা বুঝতে পারছে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা, তারা বুঝতে পারছে যে এটা আমাদের উপকারের থেকে ক্ষতি হয়েছে, সুতরাং রিভার্স করা। কিন্তু একটা সময়ে মনে করা হতো, কিংবা একটা হাইপোথিসিস কিছুটা বাস্তবও বটে, যে মনে করা হতো যে গ্লোবালাইজেশন দিয়ে ছোট দেশগুলি, অর্থাৎ আমরা যদি সাউথ এশিয়ার দেশগুলি বলি, কিংবা আরও আফ্রিকার ছোট ছোট দেশগুলির যে কালচার, যে ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি, সেটিও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি একসময় মনে করা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্লোবালাইজেশনের কারণে আসলে ইউএসএ এবং ইউরোপও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মানে লাগামহীন গ্লোবালাইজেশনের। এক্স্যাক্টলি, ঠিকই, একেবারে ঠিকই। আমাদের দেশে যেমন সংস্কৃতিটা তো একটা বড় বিবর্তন হয়ে গেছে, তাই না? আমাদের খাদ্যাভ্যাস সেটা চেঞ্জ হয়েছে, আমাদের পোশাক আশাকের চেঞ্জ হয়েছে, আমাদের কেনাকাটার ধরন, আমাদের জীবন আমরা যেভাবে দেখি, এই যে এখন আমরা হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করতে পারছি, অথবা সোশ্যাল মিডিয়াতে বেশি ফোকাস দেওয়ার কারণে আমরা হয়তো আরেকটা দিক আপনার নেগলেক্টেড বা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এরকম হচ্ছে। সেটা আমাদের দেশের জন্য যেরকম, আবার ইউরোপ আমেরিকার জন্যেও একইভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ মানুষ ওখানে মাইগ্রেট করছে বিভিন্ন ক্রাইসিসের কারণে, যেমন যুদ্ধবিগ্রহ, গৃহযুদ্ধ, দারিদ্র্য, তারপরে তোমার একটা প্রাকৃতিক একটা দুর্যোগ হলো, তখন মানুষ কি করবে? ইউরোপে পাড়ি দিচ্ছে হাজারে। ইউরোপে একটা মাইগ্রেশন সমস্যা সৃষ্টি হচ্ছে। আমেরিকাতেও ড্রাগ প্রবলেমটা আরেকটা বড় একটা মেজর প্রবলেম হিসেবে দেখা দিচ্ছে। সুতরাং ক্ষতির দিকটাও আছে, যেমন সুবিধার দিকটা বা ভালো দিকটাও সেরকম আছে। এটা একটা মিক্স একটা ইয়ে। কিন্তু এটা তুমি যেটা বললে যে লাগামহীন, যেটা একটা কন্ট্রোলড ওয়েতে যদি আমরা এটাকে করতাম, এবং সেই কন্ট্রোল ওয়ের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে সমস্ত বৃহৎ কোম্পানি এই জিনিসটাকে রেগুলেট করে, বা ধরো আমাদের এই বিশ্ব ব্যাংক থেকে শুরু করে IMF, তারপরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস, তারা এটাকে যতটুকু না ম্যানেজ করার কথা ছিল সেভাবে ম্যানেজটা হয়নি। সুতরাং এখন প্রয়োজন হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে, একটা আলোচনা, নেগোসিয়েশনের মধ্য দিয়ে এমন একটা জায়গা আমাদের নিতে হবে যে একটা এই গ্লোবালাইজেশনটা যেন একেবারে লাগামহীনভাবে তার বিস্তারটাকে প্রসারিত না করে, বরঞ্চ একটা সমঝোতার ভেতরে কি বিষয়ে আমাদের ক্ষতি হচ্ছে সেগুলোকে মূল্যায়ন করা, কি বিষয়ে আমরা উপকৃত হচ্ছি সেটাও মূল্যায়ন করে এক জায়গায় একটা মধ্যম একটা জায়গায় যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে আমার মনে হয় কিছুটা উপকার হবে। যদিও ডক্টর খান সেই মধ্যম জায়গায় যাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, কারণ আমরা যদি দেখি যে গেল 20 বছরে
অর্থাৎ 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত বেশ কয়েকটি কিন্তু মেজর ইভেন্টস, গ্লোবাল ইভেন্টস আমরা দেখেছি। আমরা যদি 2008-এ গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা বলি, কিংবা 2011-এ আরব স্প্রিংয়ের কথা বলি, 2013-এ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ যেটা চীনের যেটি নিয়েছে, এবং আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু গেল 20 বছরে ঘটেছে। কিন্তু সবচেয়ে যে ঘটনাটি আসলে বৈশ্বিক যে রাজনীতি সেটিকে ভিত্তি কাঁপিয়ে দিয়েছে সেটি হচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ার। এবং আমরা অনেকেই যেটি জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ল্যান্ড ওয়ার, অর্থাৎ ভূমিতে এরকম ফুল স্কেলে যুদ্ধ কিন্তু আমরা ইউক্রেন রাশিয়ার আগে আমরা দেখিনি। এই যুদ্ধ আসলে অনেকেই বলে থাকেন যে সিকিউরিটি যে আর্কিটেকচার এবং অ্যালাইজ, কে কার মিত্র কে কার শত্রু, এগুলো কিন্তু নতুন করে লেখা হচ্ছে এই সংজ্ঞাগুলো। আপনি আসলে এই ইউক্রেন রাশিয়া ওয়ারের ভিত্তিতে সামগ্রিক চিত্রটি কিভাবে ব্যাখ্যা করেন, কিংবা আপনার মূল্যায়নটা কি? আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমরা যখন রুশ ইউক্রেন যুদ্ধ বা গ্লোবাল যে মানে বিশ্বব্যাপী যে সমস্ত পরিবর্তনগুলো ঘটছে, সেটা কিন্তু আমরা প্রথমে মানে বিচার করতে চাই শুধু রুশ ইউক্রেন যুদ্ধ হচ্ছে, কি হচ্ছে, পুতিন ওখানে সৈন্য পাঠিয়েছে, সৈন্য পাঠিয়ে কি করেছে, ওইখানে জায়গা দখল করার একটা মতলব আছে বা থাকে। অলরেডি 20% জায়গা দখল করে নিয়েছে এরকম বলা হচ্ছে এখন বর্তমান পর্যায়ে। তো এই ঘটনাগুলো ঘটছে, তাই না? এটা মানে ইউক্রেনকে কেন্দ্র করে আমরা ওইটুকুই কিন্তু বুঝি, ওইটুকুতেই আমাদের বিশ্ব মিডিয়া, বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়া, তারা ইউক্রেন যুদ্ধকে ওইটুকুর ভেতরে সীমাবদ্ধ রেখে বলতে চায় যে রাশিয়া হচ্ছে সবচেয়ে এর পেছনে দায়ী। এবং আমিও মনে করি যে ধরো ইউনাইটেড নেশনসের চার্টারে যদি তুমি দেখো, তাহলে কিন্তু একটা দেশ আর একটা দেশের সার্বভৌমত্ব ভঙ্গ করে আর একটা দেশকে যদি আক্রমণ করতে যায়, তাহলে সেটা কিন্তু ইউনাইটেড নেশনসের ভেতরে, কাঠামোর ভেতরে পড়ে না। সেই দিক থেকে কিন্তু আমি বলতে পারি যে রাশিয়া সৈন্য পাঠিয়ে বা আক্রমণ করে সেটা সঠিক কাজ করেনি। এটা হচ্ছে একদিক। কিন্তু অন্য দিক থেকে যদি আমি দেখি, তাহলে আমি দেখব যে এই যে যুদ্ধটা, এটার তো একটা প্রেক্ষাপট আছে। হঠাৎ করে পুতিন একদিন সকালে উঠে ব্রেকফাস্ট খেয়ে সিদ্ধান্ত নিল যে আমি 90,000 সৈন্য পাঠালাম ইউক্রেনে যুদ্ধ করার জন্যে, ইত্যাদি ইত্যাদি। এটা তো হয় না, তার কারণ তার পেছনে একটা প্রেক্ষাপট আছে, একটা দীর্ঘ প্রেক্ষাপট আছে। সেইটা সম্পর্কে আমাদের দেশের মানুষ খুব একটা ওইভাবে যে অবগত, সেটা আমার মনে হয় না। সেই কারণেই কিন্তু এই সমস্ত বাংলাদেশ শুধু না, সারা বিশ্বে আসলে নিউজ পোর্টাল দেখে আসলে প্রেক্ষাপট সারা বিশ্বে। এটা আরেকটা জিনিস আমি বলে নিই, এই যে আমেরিকা যে সমস্ত ইন্টারভেনশনের কথা তুমি বললে, আমি এটাতে আসছি পরে। আমেরিকা যে সমস্ত ইন্টারভেনশনের কথা বলে সেগুলো হচ্ছে ধরো লোকাল, যেমন ধরো আফগানিস্তানে আক্রমণ করলো, ইরাকে আক্রমণ করলো, তাই না, সুদানে আক্রমণ করলো, তারপরে বসনিয়াতে আক্রমণ করলো। এগুলো কিন্তু কন্টিনেন্টাল যুদ্ধ না, এগুলো হচ্ছে খুবই লোকাল যুদ্ধ। এটা লোকালের ভেতর সীমিত। সুতরাং এখানে ওই প্লেন পাঠিয়ে বোমা মেরে ইত্যাদি ইত্যাদি করে সব শেষ হয়ে গেল, শেষ হলো না, কিন্তু একটা ইনস্ট্যান্ট তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া হলো এবং আমেরিকা মনে করলো যে হ্যাঁ সে সফল হয়েছে। কিন্তু ইউক্রেন যুদ্ধটা হচ্ছে একটা কন্টিনেন্টাল যুদ্ধ। এই যুদ্ধটা আরো লার্জ স্কেলের যুদ্ধ, সেখানে অনেক বেশি শক্তি ইনভলভ, এখানে নানা বিভিন্ন শক্তি। এটা কেন, কারণটা পুতিন কেন এই সিদ্ধান্ত নিয়েছে আপনি সেটা বলছিলেন। পুতিন আসলে কেন এই সিদ্ধান্তটি নিয়েছেন এটা যদি আর একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা বলার আগে আমি আন্তর্জাতিক সম্পর্কে একটা বিশেষ একটা কনসেপ্ট আছে, একটা প্রত্যয় আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড অর্ডার, একটা সিস্টেম। তো এই সিস্টেমটা মানে তৈরি হয় কোন রাষ্ট্রের কি শক্তি তার উপরে নির্ভর করে। যেমন ধরুন আমাদের 195টা রাষ্ট্র আছে পৃথিবীতে, তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি ইত্যাদি মিলিয়ে একটা শক্তি আছে তাদের। সেখানে আমি বলতে পারি আমেরিকা সবচেয়ে শক্তিশালী দেশ, চীন সবচেয়ে তারপরে শক্তিশালী দেশ, ইন্ডিয়া, রাশিয়া ইত্যাদি ইত্যাদি মিলিয়ে একটা শক্তির একটা স্ট্রাকচার আছে, কাঠামো আছে। সেইখানে এই শক্তির কাঠামোর উপরে নির্ভর করেই কিন্তু মানে নির্ভর করে
কে কোন ভূমিকা পালন করবে এই সিস্টেমে, তাই না? আচ্ছা, যদি আমি বলি যে আমেরিকা সবচেয়ে শক্তিশালী বিশেষ করে 1945 সাল থেকে শুরু করে 1991 সাল, এই পিরিয়ডটা যেটাকে আমরা বলি দ্বিকেন্দ্রিক পৃথিবী, কারণ সোভিয়েত ইউনিয়নে পাওয়ারফুল ছিল, শক্তিশালী ছিল, আমেরিকাও শক্তিশালী ছিল। তো এই সিস্টেমটা 1945 সালের পরে এটা এই সিস্টেমটা মানে স্থায়ী হয়, স্ট্যাবলিশ হয়। তো কোথায় হয়েছিল? এটা ওয়াশিংটন থেকে বেশ কিছু দূরে ব্রেটেন উড বলে একটা জায়গায় 1947 সালে ওখানে সবাই বসে, 48টা দেশ মিলে ওখানে বসে তারা সিদ্ধান্ত নেয় যুদ্ধটাকে আর না করা, যুদ্ধ বন্ধ করার জন্যে আমাদের কি করা দরকার। এবং সেখানে তারা অনেক সিদ্ধান্তের ভেতরে একটা সিদ্ধান্তে আসে যে আমাদেরকে বৈশ্বিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তার ভেতরে ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই চারটা আমাদের বৈশ্বিক ইয়েটাকে নিয়ন্ত্রণ করবে। রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে ইউনাইটেড নেশনস, অর্থ দিয়ে সাহায্য করবে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, আর ওয়ার্ল্ড ট্রেডের বাণিজ্যের ক্ষেত্রে যত গণ্ডগোল হয়, মানে প্রবলেম হয়, ডিসপিউট হয়, সেগুলো এরা মিটমাট করে। এইভাবে একটা স্ট্রাকচার ডেভেলপ করে। এখন এই স্ট্রাকচারটাই হচ্ছে কিন্তু এই সিস্টেমটাকে গ্রহণযোগ্য করার জন্যে প্রয়োজন ছিল, তা নাহলে অন্য দেশ গ্রহণ করবে কেন এটাকে, তাই না? প্রয়োজন ছিল। এখন এই সিস্টেমটা টিকে থাকলো 1945 থেকে 1991 সালে। 91 সালে হলো কি সোভিয়েত ইউনিয়নের পতন হলো। পতনের পরে যেটা সমস্যা দেখা দিল যে তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, আমেরিকাই হচ্ছে সবচেয়ে একমাত্র পরাশক্তি, তাই না? কিন্তু আমেরিকা কি করলো? আমেরিকা দুটো কাজ করলো যেটা তার করা উচিত হয়নি। প্রথম হচ্ছে যে সে যেটা করলো যে জোর করে তার কিছু কিছু পলিসি সেটা অন্য দেশের উপরে চাপিয়ে দেওয়া। যেমন তাদের পলিসির ভেতরে কি যে আমরা চাই গণতন্ত্র, আমেরিকা চায় অন্য সব দেশ যেন গণতান্ত্রিক হয়, আমেরিকা চায় যে সেখানে যেন ব্যক্তি স্বাধীনতা থাকে, আমেরিকা চায় যেন সেখানে খোলা মন নিয়ে কথা বলতে পারে, আমেরিকা চায় যে সেখানে যেন কোনো অটোক্র্যাটিক সরকার না থাকে। এই কয়েকটা প্রিন্সিপালের উপরে, নীতির উপরে ভিত্তি করে আমেরিকা করলো কি তার শক্তি প্রয়োগ করে বিভিন্ন দেশে গেল। আপনি এই যে আরব স্প্রিংয়ের কথা বলছেন বা লিবিয়াতে যে গাদ্দাফিকে মেরে ফেললো, এটা আমেরিকাই বলছে যে সাদ্দাম হোসেনের মিথ্যা একটা যুক্তি দিয়ে সাদ্দামের পতন ঘটালো। আফগানিস্তানের যে বোমা টোমা মেরে 21 বছর ওখানে টিকে থাকলো। এই জিনিসগুলো একটা দিক যে জোর করে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন কোনো দেশেই যেখানে আমেরিকা ইন্টারভিন করেছে সেখানে কিন্তু ওই গণতন্ত্র কিচ্ছু প্রতিষ্ঠিত হয় নাই। আমেরিকা চেয়েছিল কিনা জানি না, কিন্তু আমেরিকার মূল উদ্দেশ্য ছিল যে ওখানে তার প্রতিপত্তিটাকে, কারণ এই জায়গাগুলো হচ্ছে অত্যন্ত রিসোর্স সম্পন্ন, সম্পদ সম্পন্ন, সেই জন্যে ওর উপরে এই মানে ইয়েগুলো দিয়ে ধোয়া তুলে যে গণতন্ত্র, স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি বলে তারা ওখানে গেছে। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে রাশিয়াকে কোণঠাসা করা, রাশিয়াকে দুর্বল করা। রাশিয়া তো দুর্বল হয়েছিল তখনই, তারপরে আরও কন্ট্রোল করে তার সম্পদটাকে নেওয়া। এবং এমন কথাও বলেছে, যেমন জিগমুন্ড ব্রেজিনস্কি বলে একজন, তিনি ন্যাশনাল সিকিউরিটির ছিলেন, তিনি বলছেন যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে, এত বড় দেশ, একে খণ্ড খণ্ড করে বিভক্ত করা 4টা প্রদেশে, এবং 4টা প্রদেশে খণ্ড খণ্ড করে আমরা তার নিয়ন্ত্রণ করব, ইত্যাদি ইত্যাদি করব। তো সেই জন্য তারা কি করলো? তারা 1999 সাল থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা নেটো নামে যে আগ্রাসী একটা জোট, তাকে অত্যন্ত সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে এই রাশিয়ার একেবারে বর্ডারের দিকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করলো। 1999 সাল থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত এই যে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া একেবারে রাশিয়ার উত্তরে, তারপরে বুলগেরিয়া, হাঙ্গেরি, রুমেনিয়া, স্লোভাকিয়া, চেক, তারপরে আরও অন্য যে সমস্ত এককালে সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল সে সমস্ত সব দেশকে তারা নেটোর ভেতরে করলো। শুধু তাই করলো না, পোল্যান্ড থেকে শুরু করে বুলগেরিয়া, রুমেনিয়াতে তারা আপনার মিডল রেঞ্জ যে সমস্ত রকেট, অত্যন্ত আগ্রাসী চরিত্রের 500
কিলোমিটার থেকে শুরু করে 1000 পর্যন্ত যাবে, এই মিডল রেঞ্জ ইয়ে তারা সমস্ত ক্ষেপণাস্ত্র ওইখানে রাশিয়ার বর্ডারের ইয়েতে করলো। আচ্ছা, সবচেয়ে বড় তাদের লক্ষ্য ছিল ইউক্রেনকে ইয়েতে ঢোকানো, ন্যাটোতে ঢোকানো। কিন্তু সেখানে 2008 সালে একটা মিটিং হলো, তার আগে 2007 সালে একটা মিটিং হলো, সেটাকে বলে মিউনিক সিকিউরিটি কনফারেন্স। এটা প্রতি বছর হয়ে থাকে এবং সেখানে পুতিনকে তারা দাওয়াত দিল। পুতিন ওখানে যে বলল যে লোক দেখো, ইউক্রেনে তোমরা যদি যাও, ওখানে যদি তুমি নেটোর ইয়ে করো, তাহলে সেটা হচ্ছে রাশিয়ার জন্যে রেড লাইন। ওটা আমাদের জন্য একেবারে জীবন মরণ প্রশ্ন। আমাদের সিকিউরিটির কথা, আমাদের নিরাপত্তার কথা আমাদের ভাবতে হবে। তুমি আমার দোরগোড়ায় এসে আমাকে উস্কানি দেবে, ইত্যাদি করবে, এটা চলবে না। এটা ও বলে আসলো। 2008 সালে নেটোর একটা সামিট হলো, শীর্ষ সম্মেলন হলো। সেইখানে কেবলমাত্র ফ্রান্সের এবং জার্মানির বিরোধিতার কারণে ইউক্রেনকে নেটোতে ঢোকানো হলো না, তাই না? ওইখানে স্থগিত থাকলো। তারপরে দেখলো, তারপরে যেভাবে হোক না কেন, আমি কোনো দেশকে ওইভাবে ইয়ে করছি না, তারপরে 2014 সালে ইউক্রেনে একটা অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থানটা কিন্তু হলো একটা ফ্যাসিবাদী শক্তির কারণে। ইউক্রেনে একটা ফ্যাসিবাদের সমস্যা ছিল, নাৎসির একটা সমস্যা ছিল। কারণ দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইউক্রেনের একটা বড় অংশ, ব্যান্ডেরা বলে একজন নেতা ছিল, সে হিটলারের সাথে কোয়ালিশন করে সে ইউক্রেনকে সোভিয়েটের থেকে আলাদা করে দখল করে একটা আলাদা নাৎসি রাষ্ট্র করার একটা পায়তারা করেছিল এবং অনেক মানুষকে হত্যা করেছিল সেখানে। এবং তাদের যে সমস্ত অবশিষ্টাংশ সেটা টিকে ছিল ইউক্রেনে। তো তারা করলো কি, তারা এই অভ্যুত্থানে সাহায্য করলো এবং সেই অভ্যুত্থান সম্পর্কে আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু একটা অভ্যুত্থান হলো, একটা নতুন সরকার আসলো যারা ফ্যাসিবাদী এবং উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদী। তারা করলো কি, আপনি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইউক্রেনে যখন স্বাধীন হয় 1991 সালে, তখন কিন্তু ইউক্রেনের স্বাধীনতা দেওয়া হয়েছিল আমেরিকা এবং রাশিয়া। তারা এই কারণের স্বাধীনতা দিয়েছিল যে ইউক্রেন একটা নিউট্রাল দেশ থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যত সংখ্যালঘু সম্প্রদায় আছে, বিশেষ করে রাশিয়া, ইউক্রেনের পূর্বাংশ হচ্ছে রাশিয়া অধিষ্ঠিত, পশ্চিম অংশ হচ্ছে ডিফারেন্ট। তো এই অঞ্চলের সংখ্যালঘুদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, অর্থোডক্স ধর্ম, এগুলোকে যেন প্রোটেক্ট করে এই রাষ্ট্র। এই কারণেই কিন্তু ইউক্রেনকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। এবং সিভাস্টোপোল যে বন্দর, যেখানে রাশিয়ার মেইন ফ্লিট, ব্ল্যাক সি ফ্লিট, ওটা যেন একটা লিজ দিয়ে রাশিয়ার অবস্থানটাকে ওখানে থাকে, কিন্তু ওটা ইউক্রেনে বিলং করবে, ওই ইউক্রেনেরই ওটা। এইরকম একটা সেটেলমেন্টের কারণেই কিন্তু ইউক্রেন স্বাধীন হয়েছে। এই 2014 সালে যে সরকার আসলো, সে করলো কি, সম্পূর্ণ ভায়োলেট করে বলল যে ওই নিউট্রালিটির কোনো নিরপেক্ষ থাকবে না, ও আমরা নেটোতে জয়েন করব। আর এদের উপরে আক্রমণ শুরু করলো, কারণ এই রুশ অধিষ্ঠিত অঞ্চল, তারা ওই 2014 সালের ওই ফ্যাসিবাদী যে কু হয়েছিল তার বিরোধিতা করেছিল। তখন ইউক্রেনের ওই গভর্নমেন্ট তারা সৈন্য পাঠিয়ে এদের উপরে, এই রুশ জাতিগোষ্ঠীর উপরে অত্যাচার করলো, রুশ ভাষা নিষিদ্ধ করলো, অর্থোডক্স ধর্মের চর্চা নিষিদ্ধ করলো, তাদের সংস্কৃতি, শিল্প, সাহিত্য, মনুমেন্টস যে সমস্তগুলো ছিল ধ্বংস করলো। এইভাবে একটা সিভিল ওয়ার শুরু হলো সেখানে। এই সিভিল ওয়ারটা মেটানোর জন্যে মিনস্ক একটা এগ্রিমেন্ট হয়। সেই মিনস্ক এগ্রিমেন্ট হচ্ছে 2014 সালের পরে 15 সালে সেপ্টেম্বর মাসের 22 তারিখে সম্ভবত, আমার মনে যদি থাকে, একটা মিটিং হয়। সেখানে অ্যাঙ্গেলা মার্কেল ছিল, তারপরে হল্যান্ড ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট, এবং পুতিন ছিল সাইডে। এটা কিন্তু রাশিয়ার সাথে নেগোসিয়েশন না, এটা হচ্ছে ওখানকার ওই যে এই রাশিয়ার সংখ্যালঘুদের প্রতিনিধিদের সাথে এদের মিটিং হচ্ছে। আর ছিল ওখানে পরোশেনকো, যে তখনকার প্রেসিডেন্ট ইউক্রেনের। এই মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে যুদ্ধবিরতি হবে, যুদ্ধ করবে না, আমরা সমস্ত হেভি অস্ত্রশস্ত্র আমরা ইয়ে করব। কিন্তু ভায়োলেট করলো ইউক্রেন, এটা ভায়োলেট করে আবার আক্রমণ শুরু করলো। যাই হোক, 2014 সাল থেকে 22 সাল পর্যন্ত এই পিরিয়ডটাই পরে স্বীকার করলো অ্যাঙ্গেলা মার্কেল এবং ওল্যান্ড, তারা স্বীকার করলো যে আমরা কখনো মিনস্ক বাস্তবায়িত করতে চাইনি। আমরা চেয়েছি এই পিরিয়ডটা নিতে ইউক্রেনের আর্মিকে এমনভাবে শক্তিশালী করা যেন তারা নেটোর স্ট্যান্ডার্ডে যায় এবং তারা যেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেন প্রস্তুত থাকে।
আট লক্ষ সৈন্যের একটা বাহিনী তৈরি করলো। সেখানে নেটোর সমস্ত জেনারেলসরা একটা কমান্ড পোস্ট করলো জার্মানিতে, এবং সেখানে রিক্রুটমেন্ট করলো, ইত্যাদি ইত্যাদি করলো, এবং 2014 সালে রাশিয়ার উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলো, 19টা নিষেধাজ্ঞা করে রাশিয়াকে ক্রিপল করা। যখন দেখলো যে রাশিয়াকে ক্রিপল করা যাচ্ছে না, তাকে মানে অবদমিত করা যাচ্ছে না, তখন তারা শুরু করলো এই অস্ত্র দিয়ে সমস্ত ইউক্রেনের আর্মিকে একটা সাংঘাতিক একটা ফোর্স হিসেবে তৈরি করা। 2022 সালে 2021 সালের নভেম্বর মাসে রাশিয়া আমেরিকাকে একটা মেমোরেন্ডাম পাঠালো যে আসো, এই পরিস্থিতিটাকে বন্ধ করা দরকার, আসো আমরা নেগোশিয়েট করে একটা সলিউশন করি। তখন অ্যান্থনি ব্লিংকেন ছিলেন মানে স্টেট ডিপার্টমেন্টের দায়িত্বে। তিনি বললেন যে না, এটা ইউক্রেন নেটোতে জয়েন করবে কিনা সেটা ইউক্রেনের ব্যাপার, রাশিয়ার মাথা ব্যথা না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আজকে যদি ফ্লোরিডায় রাশিয়া যদি সেখানে একটা ঘাঁটি করে, এবং ফ্লোরিডায় ওখানে আপনার মারণাস্ত্র এবং যুদ্ধাস্ত্র যদি ওখানে ইনস্টল করে বা স্থাপন করে, আমেরিকা চুপ করে থাকবে? অবশ্যই না। আমেরিকা তো ধ্বংস করে দিবে, সমস্ত ফ্লোরিডাকে শেষ করে দিবে। কিউবাতে বা অন্য জায়গায় যদি এরকম হয়, চীন যদি ওখানে যে বসায় তার মারণাস্ত্রগুলো। এর মানে ডক্টর খান আমরা বুঝতে পারছি যে যদিও পুতিন আগ্রাসনই শুরু করেছেন, যেটি এখনও চলছে, কিন্তু পুতিনের দিক থেকেও কিছু যৌক্তিক কারণ আছে এই আগ্রাসন চালানোর পেছনে। আপনি এতক্ষণ সেটি বললেন। আমি একটুখানি অ্যাড করি যে একটা হচ্ছে যে আমেরিকা হয়তো বলতে পারে বা নেটো বলতে পারে যে এটা হচ্ছে আমি রাশিয়ার আগ্রাসন যেটাই বলি না, এটাকে প্রতিহত করার জন্যে আমি এই নেটোরকে অত দূর নিয়ে গেছি, তাই না? এটা হতে পারে, বলতে পারে যে হ্যাঁ আমি আমার প্রিএম্প করার জন্যে, আমি ডিটারেন্স ক্রিয়েট করার জন্য, যেটা ইংরেজিতে বলে, সেটার জন্য আমি গেছি। কিন্তু সেটা ঠিকই আছে, কিন্তু তোমাকে তো আর এক দেশের তার সিকিউরিটির কথা তুমি ভাববে না? পুরনো যে চুক্তি সেটার প্রতি একটা সম্মান দেখানো এটা করবে না তুমি? তাহলে মানে এই উস্কানিটাই তো পুতিনকে বাধ্য করেছিল সৈন্য পাঠাতে। আর একটা জিনিস মনে রাখা দরকার, সৈন্য পাঠিয়েছে মাত্র 90,000। তার মানে এই না যে পুতিন চেয়েছিল ইউক্রেনকে দখল করতে। 90,000 সৈন্য দিয়ে কোনো সামরিক বিশেষজ্ঞ বলবে না ইউক্রেনকে জয় করা যায়। তাহলে কারণ কি ছিল? কারণটা ছিল যে ইউক্রেনের উপরে প্রেশার দেওয়া, যে নেগোসিয়েশনে আসো, আলাপ আলোচনায় আসো। এবং সেই আলোচনা তো হয়েছিল, তো সেটা ইস্তাম্বুলে আলোচনা হলো, এবং যে আলোচনা হলো সেটা ইউক্রেনই দিল তাদেরই যে সমস্ত শর্ত সেটা সেখানে টেবিলে করলো। রাশিয়া বলল ঠিক আছে আমি মানি, সাইন হলো ডকুমেন্ট, চলে আসলো ডেলিগেটরা। তারপরে বরিস জনসন তখন প্রধানমন্ত্রী ইংল্যান্ডের, তিনি আসলেন কিয়েভে, এসে বলল যে জেলেন্সকি তুমি যদি সাইন করো তাহলে ইউরোপ কিন্তু তোমাকে সাহায্য করবে না, কোনো সাহায্য নয় তোমাকে, এটা বন্ধ করো, রাশিয়াকে তুমি ডিফিট মানে পরাজিত করতে পারবে, সুতরাং আমরা সমস্ত কিছু তোমাকে দিব। ইউক্রেনটা হচ্ছে ইউক্রেনের জনসাধারণের জন্য নেটো ভাবে নাই। নেটো ভেবেছে রাশিয়াকে কিভাবে দুর্বল করা যায়, তার ব্লিড করা, তার রক্ত ক্ষয় হয় যেন, এইটাই হচ্ছে তাদের প্রধান। সেই জন্যে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেল, এই দুই পক্ষেরই হয়তো হতে পারে, আমি হয়তো কিছু আছে, কিন্তু এটা কি তাদের স্বার্থে? এখনো পর্যন্ত বলছে মানে ফ্রন্টটা, মানে ইউক্রেনের ফ্রন্টটা তো ভেঙে পড়ছে, এই পাক্রোভস পড়ে গেছে, তারপরে দানিয়েস্কে অঞ্চল, জাপারোজে সব রাশিয়া দখল করে নিচ্ছে। তারপরেও বলছে যে আরও অস্ত্র দাও, আরও অস্ত্র দাও, সমস্ত মানুষকে শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের মানুষকে যুদ্ধ করতে হবে। এটা কি কথা? কিন্তু ডক্টর খান, এর মধ্যে দিয়ে যেটা একটু পরিষ্কার হয়েছে যে অ্যালাইগুলো, অর্থাৎ কে কার শত্রু মিত্র কিন্তু এখন নতুনভাবে চিহ্নিত হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ যার নেতৃত্ব দিচ্ছিল যুক্তরাষ্ট্র, সেটি থেকে একটি মাল্টিপোলার কন্টেস্টেড ওয়ার্ল্ডের দিকে আমরা এগুচ্ছি কিনা, কিংবা বিশ্ব এগুচ্ছে কিনা। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চায়না, রাশিয়া এবং ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং গ্লোবাল সাউথে যারা আছে, ইন্ডিয়া, ইভেন বাংলাদেশও সে গ্লোবাল সাউথের মধ্যে পড়ে। সো একটি দ্বিধা বিভক্ত বিশ্বর মুখোমুখি কিনা, আমরা একটা ট্রানজিশনাল পয়েন্টে বিশ্ববাসী দাঁড়িয়ে আছে কিনা? আপনার একেবারে অত্যন্ত সঠিক বলেছো তুমি যে
এখন পৃথিবীটা একটা ট্রানজিশনের ভেতরে আছে, এক ব্যবস্থা থেকে আর একটা ব্যবস্থায় যাচ্ছে। আমি যদি হিসেব করেই দেখি যে ধরো আমেরিকা 1945 সালে আমেরিকার জিডিপি কত ছিল, পৃথিবীর 50%, তার মানে পৃথিবী যত উৎপাদন করত তার অর্ধেক করতো আমেরিকা। সেই জায়গা থেকে এখন আমেরিকা নেমে এসেছে 30%-এ। কেন? তার কারণ হচ্ছে চীনের ডেভেলপমেন্ট হচ্ছে, ভিয়েতনাম থেকে শুরু করে আসিয়ান দেশগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে, আফ্রিকা, এশিয়ার অন্যান্যদের, ইন্ডিয়ার ডেভেলপ করেছে প্রচুর পরিমাণে, তাই না? যার ফলে আমেরিকার যে শক্তিটা ছিল সেটা অন্তত অর্থনৈতিক দিক থেকে সেটার একটা কমে এসছে, হ্রাস পেয়েছে। তার অর্থ এই না যে আমেরিকার মিলিটারি পাওয়ার কমেনি। 750টা ঘাঁটি আছে আমেরিকার সারা বিশ্বব্যাপী, তাই না? সেটা তো একটা বড় একটা ফোর্স, এবং যে কোনো সময় সে যে কোনো জায়গা থেকে যুদ্ধ শুরু করতে পারে। কিন্তু তারপরেও একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে জিগমুন্ড ব্রেজেনস্কি একটা কথা বলেছিল যে ইউরেশিয়াটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা, এর উপরে যে কন্ট্রোল করতে পারবে, বিশেষ করে ইউক্রেন থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর, এই কামচাতকা, রাশিয়ার একেবারে পূর্ব প্রান্ত পর্যন্ত, চীন, ইরান, এই বেল্টটাকে যে কন্ট্রোল করতে পারবে সেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কিন্তু আরেকটা কথা বলেছিল, এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে কখনো যেন এই চীন এবং রাশিয়া কখনো যেন বন্ধুত্ব না হয় তাদের ভেতরে, কিন্তু সেটাই হয়ে গেছে, তাই না? এখন চীন রাশিয়া যেভাবে করছে, তার সাথে ইরান চলে এসছে, তার সাথে ইন্ডিয়া, ভারত আছে, তার সাথে ব্রাজিল আছে, দক্ষিণ আফ্রিকা আছে, ইভেন ইন্দোনেশিয়া জয়েন করছে, ইউএই, ইউনাইটেড আরব এমিরেট করছে। সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন যে এদের যে একটা কালেকটিভ হচ্ছে সেটা ব্রিক্স, তারপরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তো এগুলোর আলামত কি? তার সাথে আপনি যেটা বললেন যে এই যে বেল্ট অ্যান্ড রোড যে প্রজেক্টগুলো, এগুলো হচ্ছে সবই একটা বিকল্প পথ, আমেরিকার ডমিনেন্সটাকে একটা বিকল্প দিয়ে সেটাকে খর্ব করে একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা। এই নতুন বিশ্ব ব্যবস্থায় ডমিনেন্সটা বা একটা কর্তৃত্ব কিন্তু একটা দেশের সাথে থাকবে না, একাধিক দেশ সেটাকে ডমিনেট করবে। সেটাই হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ডের, এবং তার আলামতগুলো আপনি লক্ষ্য করে দেখবেন। যেমন যদি আমি বলি যে আরেকটা বলতে পারি আমি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে ইতিহাসে আপনি দুই ধরনের সাম্রাজ্য দেখতে পাবেন। একটা হচ্ছে সমুদ্র ভিত্তিক সাম্রাজ্য, যেমন ইংল্যান্ড, যেমন স্পেন ছিল, যেমন পর্তুগাল ছিল, যেমন হল্যান্ড ছিল। এখন আমেরিকা। এই ল্যান্ড বেসড যে সমস্ত সাম্রাজ্য ছিল, বেসড যে সমস্ত সাম্রাজ্য ছিল, তার এগেনস্টে আরেকটা ছিল ল্যান্ড বেসড, ভূমিভিত্তিক। এই ভূমিভিত্তিক এবং ল্যান্ড বেসের ভেতরে ডিফারেন্সটা হলো যে নৌভিত্তিক বা সমুদ্রভিত্তিক সভ্যতা, তারা নেগোশিয়েটের এথিক্সটা জানে না, নেগোশিয়েট যে একটা ডিপ্লোম্যাটিক পলিসি হতে হবে তারা জানে না। তারা কেন জানে না? কারণ তার পাশেই তো সমুদ্রের সাথে আমি কি নেগোশিয়েট করব? সমুদ্রের সাথে কিছু নেগোশিয়েট করার নাই আমার। তাহলে তার পলিসি হচ্ছে তার প্রতিপত্তিটাকে রক্ষা করার জন্য সে ল্যান্ড বেসড যে সমস্ত সিভিলাইজেশন, তাদের ভেতরে গণ্ডগোল লাগানো, চীনের সাথে রাশিয়ার, ইন্ডিয়ার সাথে চীনের, ইরানের সাথে সৌদি আরবের, শিয়া সুন্নি ডিভাইড করে। এইভাবে আপনি দেখবেন যে সমস্ত বিশ্বটাকে তারা নিয়ন্ত্রণ করেছে এই সমুদ্রভিত্তিক সভ্যতা এর মাধ্যমে, এই ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে। ইংল্যান্ড করেছে, এবং আজকের দিনে যত সমস্যা কিন্তু এই ডিভাইড রুলের কারণে। কিন্তু চীনের সাথে যে রাশিয়ার কোঅপারেশনটা এবং চীনের যে ডিপ্লোম্যাটিক, খুব ধীর সুস্থে তারা কাজ করে। যেমন ধরেন ইরানের সাথে একটা বিরোধ ছিল সৌদি আরবের, তো সেইখানে কিন্তু একটা নেগোশিয়েটেড একটা হয়ে তারা এখন মোটামুটিভাবে একটা পর্যায়ে গেছে যে না, আমরা আমাদের বিরোধটাকে আমরা শান্তিপূর্ণভাবে মীমাংসা করার আমরা চেষ্টা করব। এইভাবে একটা নতুন একটা মানে কূটনীতির একটা যে ঐতিহ্য সৃষ্টি করা, সেটাই কিন্তু এই যে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা করছে। এই বহুকেন্দ্র বিশ্ব ব্যবস্থার আরেকটা আলামত হচ্ছে ব্রিক্স যে 5টা দেশ নিয়ে করেছিল, এখন সেটা বোধহয় 11টা, এখন ইন্দোনেশিয়া জয়েন করলে 11টা 12টা। অনেকেই উৎসাহী এটার সাথে জয়েন করার জন্যে। তার মানে কি? তার মানে হচ্ছে ব্রিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে ডলার হচ্ছে আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণের একমাত্র মাধ্যম,
এবং আমেরিকার যে প্রতিপত্তিটা সেটা কিন্তু ডলার নির্ভর। আপনি যত ব্যাংকিং ট্রানজ্যাকশন করেন, মাল কেনাকাটা সব কিন্তু ব্যাংকের মাধ্যমে যায় এবং ডলারেই সমস্ত আদান প্রদান হয়। সুতরাং একটা পার্সেন্টেজ প্রচুর পরিমাণে আমেরিকায় ক্রাইসিস দেখা দিল, ডলার ছাপিয়ে দিল, আমেরিকার মিট করলো, কিন্তু হোয়াট অন্য দেশে ওখানে ইনফ্লেশন হওয়ার কারণে এই সমস্ত দেশগুলো আবার সাফার করলো। তাই আমেরিকার প্রতিপক্ষরা চাইছে যে ডলারাইজেশন, ডলারের বিপরীতে শক্তিশালী মুদ্রা হিসেবে। তো বিপরীতে কিন্তু কোনো মুদ্রার কথা তারা এখনো বলছে না। তারা যেটা বলছে যে তারা যেটা বলছে যে আমরা আমাদের জাতীয় কারেন্সিতে আমরা ট্রানজ্যাকশন করব। তার মানে আমি যদি ইন্ডিয়াতে কিনতে চাই তাহলে রাশিয়া রুবল দিবে, ইন্ডিয়া যদি রাশিয়া থেকে কিনতে চায় তাহলে তারা তাদের রুপিতে পেমেন্ট করবে। ঠিক একই প্রত্যেকটা দেশে, এবং এটা হচ্ছে কিন্তু বিশেষ করে আপনি যদি লক্ষ্য করেন রাশিয়ার সাথে যে চীনের যে ট্রেড এখন যেটা হচ্ছে সেটা 90% হচ্ছে ওই ওদের লোকাল কারেন্সিতে। সুতরাং এটা যদি ছড়িয়ে পড়ে, এবং এই কারণে কিন্তু ট্রাম্প যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন তিনি কিন্তু কয়েকবার হুমকি দিয়েছেন যে ডলারের বিরুদ্ধে তোমরা যদি কিছু করো তাহলে কিন্তু খবর আছে, তাই না, ট্যারিফ দিব, এটা করব, ওটা করবে, তোমাদের ধ্বংস করে দেব। বলতে পারি ডক্টর খান যে বিশ্ব একটি বাইপোলার পৃথিবীর দিকে এগোচ্ছে আসলে, এবং যে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য, সেই আধিপত্য হয়তো খানিকটা খর্বই আমরা সামনের দিকে হয়তো দেখব, সেটা 2030, 2050 কিংবা এই সময়গুলোতে আসলে একটা নতুন বিশ্ব ব্যবস্থায় আমরা বাস করব। কিন্তু যে বিষয়টি আসলে না বললেই না, যেটি মধ্যপ্রাচ্য ইস্যু এড়িয়ে আসলে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা অসম্পূর্ণ থেকে যায়, মধ্যপ্রাচ্যের দিকে আপনার একটু নজর আমি নিতে চাই, এবং বিশেষত ইসরায়েল গাজা ওয়ার যে একটি 2 বছরের বেশি সময় হয়ে গেছে, যদিও একটি নামকা ওয়াস্তে যুদ্ধবিরতি চুক্তি সেখানে হয়েছে, কিন্তু সেটি প্রতিদিনই লঙ্ঘিত হচ্ছে। তো মিডল ইস্ট ক্রাইসিস এবং পার্টিকুলারলি গাজা ওয়ার, এটিকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এর পরিণতি ভবিষ্যৎটা আপনার কাছে? মধ্যপ্রাচ্যে যেটা ঘটনাটা ঘটছে, আপনি ধরেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে অবস্থানটা সেটা কিন্তু একটা সেটলার স্টেট, একটা মানে বসতি সেখানে ক্রিয়েট করা হয়েছে, আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কেন হয়েছে এবং কারা করেছে? বিশেষ করে এটাই উৎসাহী ছিল ব্রিটেন, এবং সেই সমস্ত বিশ্বব্যাপী সব ইহুদিদেরকে নিয়ে ওখানে একটা জড়ো করে। ব্রিটেনের লক্ষ্য ছিল যে সেখানে এই রাষ্ট্রটাকে ওখানে গঠন করে সে তার ভূকৌশলগত মানে মধ্যপ্রাচ্যে তার ভূকৌশলগত নীতিকে নিয়ন্ত্রণ করবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এরপরে ব্রিটেনের ক্ষমতা যখন মানে কমে গেল, বিশেষ করে 1945 সালের দ্বিতীয় মহাযুদ্ধের পরে, তখন ক্ষমতাবান হলো আমেরিকা। আমেরিকা এটাকে পিক আপ করে দেখলো যে রিসোর্স যে বেস যেটা যে সমস্ত সম্পদ আছে এই মধ্যপ্রাচ্যে সেটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে আমার, তা নাহলে তো আমি পারবো না একটা সাম্রাজ্য চালাতে। তখন তারা ইসরায়েলের উপর ইয়ে করলো। ইসরায়েলের একটা বড় শক্তি হচ্ছে আমেরিকায় যে ইসরায়েলি লবি, তারা এমনভাবে সমস্ত প্রশাসন থেকে শুরু করে ইউনিভার্সিটি, ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে মানুষের মনকে যেভাবে তারা প্রভাবিত করে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। এটা একটা বিশাল একটা নেটওয়ার্ক, এবং ইভেন আমেরিকান প্রেসিডেন্ট এই লবির কাছে নতজানু। ওরা যারা যেটা বলবে সেটাই ইমপ্লিমেন্টেড হবে। আপনি চিন্তা করে দেখেন, ইসরায়েলকে যদি আজকে একদিনের জন্যে আমেরিকা সাহায্য বন্ধ করে, সেটা অর্থ দিয়ে হোক আর সেটা সামরিক সাহায্য দিয়ে হোক, একদিনের যদি বন্ধ করে, ইসরায়েলের অস্তিত্ব বিনষ্ট হবে, সেদিন বিনষ্ট হবে, টিকবে না ইসরায়েল। সেটা তো করছে না, সেটা করছে বছরে অলরেডি 70,000-এরও বেশি সেটা করছে না। এই কারণে যে সেখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, ইভেন দেখেন আপনি কুয়েতের সাথে আমেরিকার যে সামরিক চুক্তি, সে ইসরায়েল কুয়েতকে আক্রমণ করলো, আমেরিকা কি সাহায্য করলো কুয়েতকে? নো, করেনি, তাই না? সুতরাং ইসরায়েল কতটুকু ভাইটাল, কতটুকু ইম্পর্টেন্ট আমেরিকার জন্য সেটাই। ইভেন দেখেন আজকে সিরিয়াতে আজকে যে প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে $50 মিলিয়ন একটা বাউন্টি ছিল। সেই 50 মিলিয়ন সেটা সম্পূর্ণ ভুলে যে আজকে তার হোয়াইট হাউসে তাকে ইয়ে করছে, কর্মরত করছে, ইউএস সোলজারদের সাথে বাস্কেটবল খেলছে, এটা ওটা করছে। তার মানে হোল মিডল ইস্টের যে আপনার জিও পলিটিক্সটা, সেখানে তো আমি দেখি একমাত্র বাধা হচ্ছে ইরান, এবং সেই জন্য সমস্ত আগ্রাসনের
কেন্দ্রবিন্দু হচ্ছে ইরান। ইরানকে কিভাবে সমস্ত দেশগুলোকে কিন্তু অলরেডি নিয়ন্ত্রণ করে ফেলেছে ইসরায়েল বা ইসরায়েলের সাহায্যে আমেরিকা বা আমেরিকার সাহায্যে কুয়েত সবই কন্ট্রোল। তা বিশেষ করে এই যে ইরাক থেকে শুরু করে লিবিয়া ইত্যাদি ইত্যাদি যারা এই প্রতিপত্তিকে বিরোধিতা করে এসছে পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে, তাদেরকে সব নিশ্চিহ্ন করে ফেলেছে। একমাত্র বাকি আছে ইরান। সুতরাং নেক্সট ওয়ার যদি হয়, যুদ্ধ হয়, তাহলে ইট উইল বি বিটুইন আমেরিকা প্লাস ইসরায়েলের সাথে ইরানের। কিন্তু ইরানও তো একটা ডিফায়েন্স, ইরান তো যে নতজানু হচ্ছে সেটা তো না, তাই না? তার মানে হচ্ছে দেখেন যে আগে আমেরিকা যেভাবে যে সহজভাবে একটা দেশকে মানে নতজানু করতে পারত, সেটা আজকের ক্ষমতায় নেই। সেটা রাশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা ইভেন ভেনেজুয়েলার ক্ষেত্রেও প্রযোজ্য। জানি না সেখানে কি হবে। সুতরাং এইগুলো কিন্তু মানে এগুলো হচ্ছে উপসর্গ, মানে সিমটম বলছে যে আমেরিকা আগে যেভাবে করেছে সেইভাবে আর নাই। মিডল ইস্ট চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। আপনি দেখেন সৌদি আরবের ভেতরে একটা বড় চেঞ্জ হয়েছে। আজকে যে সৌদি আরবের নেতা সালমান, প্রিন্স সালমান, তিনিও তো নানা ধরনের রিফর্ম করার চেষ্টা করছে ভেতরে ইন্টারনালি, তাই না? একটা আধুনিকায়নের একটা যে চেষ্টা করছে। ইভেন ইয়েমেনকে দেখেন, এক দরিদ্র দেশ, সে কিভাবে এই গাজার ইয়েদের সাথে দাঁড়িয়ে ইসরায়েলকে কিছুটা হলেও তো একটা ডিস্টার্ব করছে, ছোট ছোট বিচ্ছিন্নভাবে হামলা। সুতরাং এদেরকে আমাদের স্যালিউট করা উচিত, সালাম জানানো উচিত এদেরকে। এই সমস্ত দরিদ্র মানুষ, তারা এইরকম বিশাল একটা প্রতিপত্তি। ইভেন আফগানিস্তানকে দেখেন, ডিফাইন্ড। এই যে বাগরাম এয়ারপোর্টকে নেওয়ার জন্য কত চেষ্টা করলো, তারা বললো যে 1 ইঞ্চি আফগান জমি যাবে না। সুতরাং এই যে বিভিন্ন ডিফায়েন্সের যে সমস্ত পকেটসগুলো ডেভেলপ করছে, এগুলো কিন্তু কালেকটিভলি যদি আপনি ধরেন, তাহলে ইঙ্গিত দেয় যে আমেরিকা আগে যেভাবে পেরেছিল সেভাবে না। কিন্তু তার সাথে এটাও বলা দরকার, একটা গ্লোবাল চেঞ্জ বা একটা গ্লোবাল শিফট যখন এক জায়গা থেকে আরেক জায়গায় হয়, তখন সেটা কিন্তু একেবারে তাৎক্ষণিকভাবে হয় না, এটা টাইম নেয়। আমি মনে করি, আমার হিসাবে মনে করি, এটা হচ্ছে ধরেন আরও 20 বছর লাগবে এই চেঞ্জের, বা এক কেন্দ্রিক থেকে আপনার বহুকেন্দ্রিক একটা ব্যবস্থার ভেতরে যেতে হলে এরকম একটা পিরিয়ড হঠাৎ করে হবে না। 2 বছরে আমি কিছুই আশা করতে পারবো না। কিন্তু চেঞ্জটা, এটাকে বলে গ্লেসিয়াল। ওই যে মানে উত্তর মেরুতে যে গ্লেসিয়ার হিমবাহ যেভাবে ধীরে 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 হয়, সেই ধীর প্রসেসটা চলছে। কিন্তু সেটা আমরা খুবই দৃশ্যমান নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে একটা সময় অতিক্রম করার পরে এটা আরও পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। এবং তখন অবশ্যই আমেরিকাকেও আমরা বলছি না যে, বা আমি মনে করি ইন্টারন্যাশনাল সম্পর্কের দিক থেকে যে আমেরিকাকে বাদ দেওয়া, তাকে কর্নার করা না। আমেরিকা তোমাকেও বোঝা উচিত যে তুমি যেভাবে অন্য তোমার প্রতিপত্তিটা অগণতান্ত্রিক পদ্ধতিতে সামরিক শক্তি দিয়ে তুমি যেটা করেছো, সেটা তোমাকে নেগোশিয়েট করতে হবে। তোমাকে এটা একটা সমঝোতার ভেতর দিয়ে তোমার বিশ্ব ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় নিতে হবে যেন আমরা সবাই শান্তিপূর্ণভাবে করি। সেই সুযোগটা এসেছিল 1991 সালে আমেরিকার সামনে, যখন সোভিয়েটের পতন হলো। কিন্তু সেটা তারা না করে তারা শক্তি সামর্থ্য দেখালো, মনে করলো যে এই শক্তি হচ্ছে তার পার্মানেন্ট, একেবারে স্থায়ী হবে। কিন্তু সেটিও নিশ্চয়ই তার ভুল ভাঙছে এবং ভুল ভাঙবে, বিশ্ববাসী সেটি আশা করে। ডক্টর বদিউল আলম খান, আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং দর্শকদের মধ্যে যারা আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্ব ভাবনা নিয়ে যারা আগ্রহী, নিশ্চয়ই আপনার আলোচনার মধ্যে দিয়ে অনেকেই অনেক বিষয় পরিষ্কার হয়েছে। ব্যক্তিগতভাবে আমিও উপকৃত হয়েছি এবং আশা করছি যে আপনার উপস্থিতি আবারও আমরা চ্যানেল 24 স্টুডিওতে পাবো। আপনাকে, আপনার প্রশ্নগুলো চমৎকার এবং আপনি যেভাবে এটাকে পরিচালনা করলেন সেটা আমি খুবই মুগ্ধ। আপনাদের শ্রোতা এবং দর্শকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।